বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বইয়ের সাথে সম্পর্ক নাই বলতে হয় যে আমরা আজকে একটি বিশেষ ক্লাস অনলাইনের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছি। এতে যদি তোমাদের উপকার হয় এবং যদি ভালো লাগে এবং যদি তোমরা এইভাবে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে। তো আমি আশা করি তোমাদের এই বিষয়গুলো যত্ন সহকারেই গ্রহণ করতে হবে। পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। তোমরা এর আগে আমি অনার্স দ্বিতীয় বর্ষের একটি ক্লাস নিয়েছি। আজকে অনার্স প্রথম বর্ষের একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। মূলত আমরা ইতিহাসের মুসলমানদের ইতিহাস যে অংশটা আছে 570 থেকে 1258। তোমরা ইন্টারমিডিয়েটে এই বিষয়টা পড়েছ। আমি আবারও বলছি যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা যে বিষয়গুলো পড়েছ ইসলামের ইতিহাসের একটা পত্র ছিল, প্রথম পত্র। ওই পত্রে তোমরা আইয়ামে জাহিলিয়া যুগ থেকে শুরু করে স্পেন পর্যন্ত, স্পেনে মুসলিম শাসন পর্যন্ত একটা পেপার পড়েছ। আর দ্বিতীয় পেপারটি ছিল ভারতবর্ষের ইতিহাস। আজ আমরা এই অনার্সের প্রথম বর্ষের ক্লাসে, প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী ওই পত্রগুলোকেই, ওই বিষয়গুলোকেই খণ্ড খণ্ড করে ভাগ করা হয়েছে। একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে তোমরা যেগুলোকে সংক্ষিপ্ত আকারে পড়েছিলে, আমরা এখন অনার্সে এগুলোকে বিস্তারিত আলোচনা করব। তো আমি শুরু করছি তোমাদের জন্য সিলেবাস অনুযায়ী মুসলমানদের ইতিহাস 570 থেকে 1258 সাল পর্যন্ত। এই সময়টাতে কারা শাসন কার্য পরিচালনা করেছিল, কোন বংশীয় শাসন এখানে প্রচলিত ছিল। তোমরা আগেই জানো যে মুসলমানরা 570 থেকে শুরু করে এই 1258 সাল পর্যন্ত ইসলামের একটি ধারাবাহিকতা পরিবর্তন ঘটেছিল। আমি বলতে চাচ্ছি এইভাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত একটা সময়কাল পার হয়েছিল। খোলাফায়ে রাশিদিন থেকে উমাইয়া সময় পর্যন্ত একটা সময়, উমাইয়াদের পর থেকে আব্বাসীয়দের সময় ছিল আরেকটা যুগ। তো আমরা আব্বাসীয়রা কীভাবে ক্ষমতায় আসে তার একটি সংক্ষিপ্ত চিত্র দেওয়ার চেষ্টা করব। এই প্রথম বর্ষের অনার্স প্রথম বর্ষে তোমাদের মুসলমানদের ইতিহাস 750 থেকে 1258 পর্যন্ত যে পত্রটি আছে, এই পত্রের কোড নাম্বার হলো 2116-3। 2116-3। আর 2116-3-এর আজকের আলোচ্য বিষয় হলো আব্বাসীয় বংশের উত্থান। আব্বাসীয়রা কীভাবে ক্ষমতায় এসেছিল উমাইয়াদের ধ্বংসস্তূপের উপরে। উমাইয়ারা কারবালার পর থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিল, যার ফলে এই কারবালার মর্মান্তিক ঘটনার পরে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল, ধর্মীয় চেতনা, ধর্মীয় বিভেদ, মতবাদ ইত্যাদি নিয়ে। তো আমরা বিস্তারিত সেদিকে যাব না। আমরা যাব এখানেই যে উমাইয়ারা যে শাসনতন্ত্র কায়েম করেছিল তাদের অব্যাহত পরে, তাদের পরবর্তী সময়ে শেষ যুগে এসে আব্বাসীয়রা ক্ষমতা দখল করে এবং তাদের এই ক্ষমতা দখলের যে ভূমিকা, কেন আব্বাসীয়রা এইভাবে ক্ষমতা দখল করেছিল, আন্দোলন করে ক্ষমতা দখল করেছিল, তার একটি বিশদ চিত্র দেওয়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি খোলাফায়ে রাশিদিন ছিল মনোনীত শাসন ব্যবস্থা। বয়োজ্যেষ্ঠ, বিজ্ঞ, অভিজ্ঞ লোকদেরকে দিয়ে খোলাফায়ে রাশিদিন পরিচালিত হয়েছিল। খোলাফায়ে রাশিদিনের পরে
উমাইয়া শাসন যখন আসে তখন তারা উত্তরাধিকার সূত্রটা প্রয়োগ করেছিল। পিতা পুত্র পরবর্তী উত্তরাধিকার নির্ণয় শুরু হয়েছিল। এরপরে উমাইয়াদের পরে এসে আব্বাসীয়রাও জবরদখল যেটাকে বলি আমরা, ওইভাবেই ক্ষমতায় এসেছিল। যেহেতু উমাইয়ারা খোলাফায়ে রাশিদিনের নিয়মনীতি উপেক্ষা করেছিল, অনুরূপভাবে আব্বাসীয়রাও উমাইয়াদের নিয়মনীতি উপেক্ষা করেই শাসন ক্ষমতায় এসেছিল। তাদের এই আসার পিছনে কী পটভূমি ছিল, কী কারণ ছিল, কেন বা তারা উমাইয়াদের সাথে বিরোধে জড়িয়েছিল ইত্যাদি বিষয়গুলো তোমাদের পাঠ্য বইতে উপস্থাপন করা আছে। আমি শুধু তোমাদেরকে বলবো এভাবে, তোমরা এই পত্রটাকে, এই সময়কালটাকে চিহ্নিত করে এইভাবে যে 750 থেকে 1258 সাল পর্যন্ত মুসলিম শাসন বা মুসলিম শাসকরা কীভাবে ক্ষমতায় এসেছিল, কীভাবে তারা শাসন কার্য পরিচালনা করেছিল। এর আগেও আমি বলেছিলাম যে খোলাফায়ে রাশিদিন ছিল মনোনীত গণতন্ত্র এবং অভিজ্ঞ বিজ্ঞ লোকের সমন্বয়ে গঠিত বা মনোনীত খলিফা। উমাইয়া শাসন হলো উত্তরাধিকার সূত্রে পিতার পরে পুত্র, তারপরে পুত্র, তারপরে পুত্র, এইভাবে ধারাবাহিকভাবে প্রচলিত, যাকে আমরা রাজতন্ত্র বলি বা পরিবারতন্ত্র বলতে পারি। ঠিক এই পরিবারতন্ত্র রাজতন্ত্রকে ভাঙার জন্য আব্বাসীয়রা শুরু থেকেই একটি আন্দোলন গড়ে তুলেছিল। এবার আসা যাক কারাই আব্বাসীয়। এর আগে আমরা মুয়াবিয়ার শাসনকালে উমাইয়াদের শাসনকাল বলি। এবার আব্বাসীয় শাসনকাল যেটা আমরা পড়ব, এই আব্বাসীয়রা কারা, কোন বংশীয় শাসক, এর একটু বিস্তারিত বর্ণনা জানা দরকার। তা আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম বলেছে আব্বাসীয়দের পরিচয়, আব্বাসীয়দের বংশের উৎপত্তি, আব্বাসীয় আন্দোলনের উৎপত্তি, আব্বাসীয় আন্দোলন, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা লাভ, পরিশেষে উপসংহার। আমি আবার বলছি, তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেই ধারাতে প্রশ্ন তৈরি করা হতো, স্নাতক শ্রেণীতে এই ধারা আর নেই। তোমাকে দ্রুত লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে, যার ফলে পাঠ্য বইয়ের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আর না পড়লে এই বিষয়টা জানা যাবে না। আমি আবারও বলছি যে তোমাদের এই বিষয়টা যত পড়বে তত লাভ, উপকার হবে, এটা আমার ধারণা। এজন্য যা কিছু জানবে এটা তোমার ভবিষ্যতের সঞ্চয়। আর এ দিয়েই তুমি পরবর্তী সময়ে যদি চাকরি জীবনে শিক্ষকতা পেশায় আসো, তাহলে এই দৃশ্যগুলো মনে পড়বে। স্যাররা কি বলেছিল এইভাবে, তো যদি মনে থাকে আর যদি পড়ো তাহলে সহজ হবে পড়াতে। চলো দেখি আব্বাসীয়রা কারা এরা। প্রাথমিকভাবে আমরা ধরে নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুত্তালিব বিন হালিম এর বংশধর। আল আব্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। সেই হিসাবে যারা এই আন্দোলনটি করেছিল তারা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম অনুসরণেই এই বংশের নাম রেখেছিল আব্বাসীয় বংশ। তো তোমাদের আমি আরও বলে দিচ্ছি, বইতে একটি বংশ তালিকা সুন্দর করে দেওয়া আছে, তাও তো বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে এবং খুব সহজে জেনে যাবে।
উমাইয়াদের শাসনের শেষের দিকে আব্বাসীয় আন্দোলনটা তীব্রতর হয়েছিল। আন্দোলন বিষয়টা হলো এরকম, উমাইয়াদের এক শ্রেণীর লোক পছন্দ করত না, এরাও মুসলমান তারাও মুসলমান। বিষয়টা ছিল সিংহাসন বা ক্ষমতা দখল, কে ক্ষমতা দখল করে খলিফা হতে পারবে তার একটা তীব্র প্রতিযোগিতা। আমরা যদি এইভাবে দেখি, কারবালার ঘটনার পরে উমাইয়া শাসকরা যেভাবে একটি রক্তাক্ত পরিবেশের মধ্যে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে খিলাফত লাভ করেছিল, আর ওই খিলাফত বৈধ ছিল কি ছিল না এ নিয়ে নানা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা কারবালার ঘটনা কম বেশি সবাই জানি। তোমাদের বিষয়টা হলো এই কারবালার ঘটনাটাকে তোমাদের বিস্তারিত জানতে হবে। কেন জানতে হবে? যদি বিস্তারিত না জানো তাহলে আব্বাসীয় শাসক কারা, কেন তারা উঠে আসলো এবং কেন তারা উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলনে জোরদার করলো এবং অন্যান্য গোত্রীয় লোকেরা কেন আব্বাসীয়দের এই আন্দোলনে সহযোগিতা করেছিল, তার প্রেক্ষাপটটা জানা যাবে। আমি আবারও বলছি, যদি কারবালার ঘটনা বিশদভাবে জানা না থাকে তাহলে একটু সমস্যা হবে, যে আমরা ইতিহাসকে যতই সামনে নিয়ে যাব, আসলে ইতিহাসটা হলো পিছনের। ইতিহাস হলো পিছনের, পিছন থেকে পার হয়ে আসা সময়টা ইতিহাস। আব্বাসীয়রা ওই সময়ে উমাইয়াদের এই কর্মকাণ্ডগুলো সহজভাবে মেনে নেয়নি। হযরত আলীর বংশধরের সাথে যে সমস্ত আচরণ করা হয়েছিল নির্মম এবং মর্মান্তিক। এর প্রেক্ষিতে আলীর বংশধরদের সহায়তা করা, সাহায্য করা এবং তাদেরকে লালন পালন করার একটা ইচ্ছা নিয়েই আব্বাস উমাইয়াদের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছিল। ফলশ্রুতিতে প্রায় 750 খ্রিস্টাব্দে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই তাদের পতন হয়েছিল। উমাইয়ারা যেভাবে ক্ষমতায় এসেছিল, তাদের শেষ জীবনের শাসকরাও ঠিক অনুরূপ পরিবেশের মধ্যেই পড়েই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। তোমরা হয়তো জেনেছ উচ্চ মাধ্যমিক ক্লাসে, উমাইয়াদের শাসনকালে তাদের নির্যাতনের ফলে বহু আলেম ওলেমা, শিক্ষিত জ্ঞানী লোক মক্কা মদিনা ছাড়তে বাধ্য হয়েছিল। তাদের অত্যাচার এতটাই প্রখর ছিল যে তারা তাদের বিরুদ্ধে কথা বললেই নির্মমভাবে নির্বাসন দিত অথবা হত্যা করা হতো। যে জানে প্রকাশ করতো না, যে জানে না তাকে বিপদে পড়তে হয়েছিল। আমরা ধরে নিচ্ছি একমাত্র আব্বাসীয় অনুসারীরা গোপনে তাদের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করেছিল। ফলশ্রুতিতে তারা আব্বাসীয় লেবাস ধারণ করে, আব্বাসীয়দের অনুকরণ করে বা আব্বাসীয় সেজে আর আলীর বংশোদ্ভূত রক্ষার জন্য গোপনে প্রচার অভিযান শুরু করে উমাইয়াদের বিরুদ্ধে। দীর্ঘদিনের আন্দোলনের ফসল আব্বাসীরা 750 খ্রিস্টাব্দে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারাও নির্মমতার পরিচয় দিয়েছিল। তোমরা তো শুনে থাকবে ইতিহাসের নির্লজ্জ নির্মম
ঘটনা আব্বাসীয়রা ঘটিয়েছিল। ইতিহাস বলে আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসার পরে উমাইয়াদের যেখানে যেভাবে পাওয়া গিয়েছিল অত্যাচার করেছিল। শুধু তাই নয়, যদি তারা জানতে পেরেছে এই কবরটি উমাইয়া কোনো শাসকের, তাহলে সেই কবরের উপরেও তারা জুতা পেটা করেছিল। কতটা ক্ষোভ, কতটা নির্মম হলে, কতটা বিদ্রোহী হলে, কতটা উত্তেজিত হলে মানুষ কবরের উপরেও অত্যাচারের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছিল। আব্বাসীয়রা সেই লোক যারা কবরকেও ছাড়ে নাই। ইতিহাস পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো আর জানার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে ভালো ফলাফল করা যাবে, আর যদি না পড়ি কোনো রকম পাস করার স্পৃহা নিয়ে যদি পড়ি তাহলে সেইরূপ ফলাফলই পাওয়া যাবে। তো আমরা চেষ্টা করব, যেহেতু তোমরা বুদ্ধিমান, বড়, অনার্সের ক্লাস, সম্মানীয়, সেজন্য সম্মান বজায় রাখার জন্যই হোক আর জানার জন্যই হোক, ইসলামের ইতিহাসের কিছু বিষয় জানতেই হবে, যেহেতু বিষয়টি তোমরা পড়ছো। আমি আবারও বলছি, পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয় না, যে কোনো সময় যে কোনো বয়সে পড়া যায়। চলো দেখি আমরা যে উমাইয়াদের ধ্বংসস্তূপে কীভাবে আব্বাসীয়রা প্রতিষ্ঠা লাভ করেছিল তার একটি চিত্র। আমি বলেছি এই 5টি অংশে যদি আমরা আব্বাসীয়দের উত্থান ও পতনের কাহিনী বলি তাহলে প্রথমে বলতে হবে ভূমিকা কী, আব্বাসীয়দের ভূমিকা কী, আব্বাসীয় বংশ উৎপত্তি, আব্বাসীয় আন্দোলনের উৎপত্তি, আব্বাসীয় আন্দোলন এবং প্রতিষ্ঠা লাভ, তাদের উৎপত্তির থেকে শুরু করে প্রতিষ্ঠা পর্যন্ত আমি ছোট ছোট আকারে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, সংক্ষিপ্ত আকারে। আর সর্বশেষে তোমাদের জন্য যেগুলো থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 1 নম্বরের জন্য। এর কিছু তথ্য উল্লেখ করেছি, কিছু জায়গার নাম, কিছু ব্যক্তির নাম, কিছু শাসকের নাম, কিছু স্থানের নাম, যেগুলোকে আমরা বলি কেন বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, কে, এই ইত্যাদি। এগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করি, যার সঠিক উত্তর দিতে পারলেই 1 নাম্বার। তো সেখানে প্রশ্ন থাকে তোমাদের। এর জন্য এই বই থেকে যদি পড়ো, মূল বইটা যদি পড়াশোনা করো, তাহলে যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে। একটা জিনিস মনে রাখবে, কখনোই বইয়ের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। অতএব প্রশ্ন যদি বইটা পড়ো তাহলে প্রশ্ন যেভাবেই হোক তোমার জন্য উত্তর দেওয়া সহজ হবে। আর যদি আব্বাসীয়দের শাসনকালটা, আমি একজনেরটা বলছি, সেটা হলো আবুল আব্বাস আর সাফা, যিনি এই বংশের প্রতিষ্ঠাতা, যার নেতৃত্বে